जंतर मंतर पर जो कुछ भी हुआ देश और दुनिया ने देखा है। कुछ शरारती बच्चों ने भद्दी भद्दी गालियां बोली। ভাবছে একবার চলে এসেছি আর কে আমায় চেয়ার ছাড়া করবে। আমি কেবল সেই শাসককে বলতে চাই, মমতা ব্যানার্জিকেও আমরা দেখতাম পশ্চিমবঙ্গে এটাই ভাবতে। উড়িয়ে নিয়ে চলে গেছে মানুষ। মিটিং কেন? তো তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? অলিক কোন নাট্যরঙ্গে মজে লোক রাড়ে রঙ্গে। নমস্কার, আপনি রয়েছেন কবিরের সঙ্গে। আর কত কুনাট্য আর কত কুরঙ্গ বাঙালি দেখবে, ভারতবাসী দেখবে আমি জানি না। যাই হোক, আজকে যে ঘটনার কথা মূলত আপনাদের সামনে তুলে ধরবো, মীনাক্ষী মুখোপাধ্যায় সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সম্ভবত ইয়াং ব্রিগেডের সব থেকে গুরুত্বপূর্ণ অভিঘাতপূর্ণ, অন্তত অন্যতম অভিঘাতপূর্ণ নেত্রী জননেত্রীতে পরিণত হচ্ছেন। সেই মীনাক্ষী মুখোপাধ্যায়ের একটি সভায় আমি ঘটনাটি যেটির কথা উল্লেখ করব সেটি কিন্তু শুধুমাত্র ঘটনাটির অভিঘাতের জন্য নয়, ঘটনাটির প্রবণতার জন্য। আপনারা দৃশ্য দেখলেন, কিছুটা দেখবেনও। দুজন মানুষ তারা এসে মীনাক্ষী মুখোপাধ্যায়কে বলছেন, বক্তাকে সরাসরি বলছেন যে আপনারা কেন সভা করছেন, মিটিং করছেন না মিছিল করছেন? সরকার তো এখন আমরা চালাচ্ছি। আমি জানি না সরকারি দলের নেতা অর্থাৎ ভারতীয় জনতা পার্টির নেতারা এই কথাকে এন্ডোর্স করবেন কিনা, অনুমোদন করবেন কিনা, তাদের অনুমোদনই এই ঘটনা ঘটছে কিনা। কিন্তু প্রশ্ন হচ্ছে যেটা, যে সরকারি দল বিজেপি, তাদের তো যে দলই হোক না কেন, শাসক দল, তাদের দায়িত্ব অনেক বেশি। আপনারা জানেন যে স্থানীয় অনেক মানুষজন, গ্রাসরুট লেভেলের অনেক মানুষজন তাদের কাছে বিভিন্ন সরকারি পরিষেবা বা আরো বিভিন্ন সুবিধা অসুবিধা ইত্যাদির কারণে যান, তাদেরকে যেতে হয়। এই যদি শাসক দলের কর্মীর, আমি জানি না তারা শাসক দলের অনুমোদিত কর্মী কিনা, শাসক দল অনুমোদন করেনি কিনা, আমি চাইবো নিন্দা করা হোক। নিন্দা না করা হলে আমি অবাক হবো। অবশ্য নিন্দা করার সম্ভাবনা কম। যাই হোক, তাদের কাছে যেতে হয় সাধারণ মানুষকে। এটা যদি তাদের চেতনার মান হয় তাহলে তো খুব সমস্যা, অত্যন্ত সমস্যার কথা। তৃণমূল কংগ্রেস তাদের চুরি, দুর্নীতি, স্থানীয় স্তরে তোলাবাজি ইত্যাদি বিভিন্ন অভিযোগ ছিল। তারা সরকার থেকে খুব শোচনীয়ভাবে সরিয়ে দিয়েছেন। সাধারণ মানুষ যদি এসআইআর ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে অনেক বিতর্ক ইত্যাদি রয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের শোচনীয় পরাজয় হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমার মনে হয় শাসক দলের, যে দলই শাসক দল হন না কেন, আগামী দিনে যদি বামপন্থীরা শাসন ক্ষমতায় আসেন, রাজ্য পরিচালনার দায় মানে ভার পান, তাহলে তাদের কিন্তু সতর্ক হওয়া উচিত। গণতন্ত্রের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকলে বোধহয় এই ধরনের ঘটনা ঘটা উচিত না। দেখা যাক আগামী দিনে নিন্দা প্রস্তাব হয় কিনা। আপনাদেরকে দেখাবো সেই দৃশ্য। এবং সৃজন ভট্টাচার্য সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি ত্রিপুরায় গিয়ে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ত্রিপুরায় এই মুহূর্তে বিজেপির অবস্থা কিন্তু কিছুটা টাল মাটাল। সারা ভারতের রাজনীতির প্রেক্ষিতে কিন্তু খুব একটা স্বস্তিতে শাসক দল আছে এমনটা বলা যায় না। নরেন্দ্র মোদী মাঝরাতে যে ইনস্টাগ্রাম লাইভে আসতে হয়েছিল, তারপরেও তিনি বলেছেন যে বিভিন্ন জায়গায় ট্রোলিং এর শিকার হচ্ছেন, এবং তারপরে তিনি বলেছেন যে আমাকে যারা ব্যঙ্গ করলেন আমি তাদের ক্ষমা করে দেন। আমি প্রবণতা, অবশ্যই মহানুভবতার পরিচয় তিনি হয়তো দিয়েছেন, কিন্তু ঠিক এই স্বর কিন্তু শাসকের গলায় এতদিন শোনা যায়নি। মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে ঠিক ঘটনা ঘটলো, আপনারা শুনুন। সৃজন ভট্টাচার্যের বক্তব্য শুনুন। সঙ্গে থাকুন, যারা প্রথমবার এই চ্যানেলে আসেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। মিটিং কেন? তো তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? বসুন, সবাই বসুন, সবাই বসুন। সবাই চলে আসুন, পুলিশ পুলিশ সিভিকরা দূরে দাঁড়িয়ে থাকার জন্য আসেননি, সিভিকরা দূরে দাঁড়িয়ে থাকার জন্য আসেননি। ক্যামেরা হাত দিয়ে মোবাইলে এক্ষুনি ওনার নামে কমপ্লেন। आप लोग क्या कर रहे थे?
अरेस्ट कीजिए लोग को। अरेस्ट करो। ত্রিপুরার মানুষ সামগ্রিকভাবে একটা খুব কঠিন লড়াই লড়ছেন। নাম যা খুশি হতে পারে, নাম মানিক হলেই মানিক সরকারের আশেপাশে যাওয়া যায় না, নাম বিপ্লব হলেই বিপ্লবী হওয়া যায় না। এসব আছে, ভাবছে যে সারা জীবন এইভাবে চলে যাবে, ভাবছে একবার চলে এসেছি আর কে আমায় চেয়ার ছাড়া করবে। আমি কেবল সেই শাসককে বলতে চাই, মমতা ব্যানার্জিকেও আমরা দেখতাম পশ্চিমবঙ্গে এইটাই ভাবতে, উড়িয়ে নিয়ে চলে গেছে মানুষ। সুতরাং যদিও পশ্চিমবঙ্গে ভোট কি হয়েছে, কাউন্টিং কি হয়েছে, ইলেকশন কমিশনের রোল কি আছে, এসআইআর কি হয়েছে, এগুলো নিয়ে অনেক রকম প্রশ্ন আছে, কিন্তু আমি বোঝার জন্য বলছি যে মমতা ব্যানার্জি তো অত্যন্ত সামান্য ঘটনা, হিটলার মুসলিনীদের ইতিহাস ছাড়েনি, ক্ষমা করেনি। সুতরাং যারা মানুষের পেটে লাথি মারছেন ত্রিপুরায়, যারা ঝগড়া লাগাচ্ছেন মানুষের মধ্যে, যারা বিরুদ্ধ মত অ্যালাউ করছেন না, তাদের শেষ পরিণতিটা খুব ভালো হবে না। কম বয়সী ছেলেমেয়েরা তারা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ত্রিপুরাতেও সরকারি স্কুল বন্ধ হয়ে যাওয়ার ঘটনা বিপুল। ত্রিপুরাতেও কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষার মান, টিচারের একটা অপ্রতুলতা আছে। কোয়ালিটি অফ এডুকেশন ডিটোরিওরেট করছে ভীষণভাবে, সবাই বলছে। ত্রিপুরায় শান্তি, সম্প্রীতি, মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হচ্ছে বারবার। ত্রিপুরার বেকার ছেলেমেয়েরা, কম বয়সী প্রজন্ম, তারা ত্রিপুরায় থাকছে না, বাধ্য হচ্ছে বাইরে বেরিয়ে যেতে, কারণ কাজ নেই হাতে। এই রাজ্যের যে সেক্টরগুলোকে খানিকটা এক্সপ্লোর করে কাজের বন্দোবস্ত করা যায়, রেভিনিউ জেনারেট করা যায়, সেগুলো ভালো মতো হচ্ছে না। সুতরাং ত্রিপুরা কি খুব ভালো চলছে? কেউ বলতে পারবে না। ত্রিপুরা যদি খুব ভালো চলতো, সরকার যারা আছেন তারা যদি নিজেদের সম্পর্কে খুব কনফিডেন্ট থাকতেন, তাহলে তাদের পঞ্চায়েত ভোটে 96% আসন লুট করতে হতো না। তাহলে তাদের বিধানসভা ভোট বা ইত্যাদিতেও এই পরিমাণ আক্রমণ, অন্য কোথাও, অন্য রাজ্যে কোথাও বিজেপি জিতছে মানে ত্রিপুরায় এসে দুটো পার্টি অফিস সিপিএম এর ভেঙে দেওয়া। এই মানসিকতা কখন হয়? যখন সে মনে করে যে পাড়ায় সিপিএম এর পার্টি অফিসটা থাকলে আমার ভয় আছে, ওটা আমার থ্রেট। কারণ মানুষ যে কোনো দিন ওই পার্টি অফিসটাকে ব্যবহার করবে আমার বিরুদ্ধে কথা বলার জন্য। তুমি যদি এত ভালো ভালো কাজ করে থাকো, তাহলে তুমি বিরোধীদের উপর অত্যাচার করছো কেন? তার মানে দে আর অলসো ইনকনফিডেন্ট বিকজ দে নো যে আমরা লুট করছি ত্রিপুরাকে। ডবল ইঞ্জিন, ডবল বিপদে ফেলেছে ত্রিপুরার মানুষকে। তরুণ প্রজন্মের বন্ধুদের কাছে কেবল আমার এইটাই অনুরোধ থাকবে যে যাদের একটু বয়স হয়েছে তারা তো জীবনের অধিকাংশ কাটিয়ে ফেলেছেন, আমাদেরকে আমাদের জীবনটা কাটাতে হবে এবং আমাদের স্বার্থেই আমাদের রুখে দাঁড়ানো জরুরি। আমরা যদি আমাদের জন্য আর একটু ভালো একটা ভবিষ্যৎ চাই, আমাদের পরের প্রজন্মের জন্য একটা ভালো ভবিষ্যৎ চাই, সবাই এসএফআই করতে আসবে আমি মনে করি না সেটা বাস্তব। বা এসএফআই যারা করে তারা সব ঈশ্বরের সন্তান, দেবদূত, আর এসএফআই যারা করে না তারা সবাই ফেলে দেওয়ার মতো, এরকম হয় না। এসএফআইও সমাজের রিফ্লেকশন, ভালো মন্দ সব নিয়ে আমরা একটা প্রগতিশীল বিপ্লবী ছাত্র সংগঠন, আমরা পথ চলার চেষ্টা করি। এসএফআই এর বাইরেও অনেকে আছে যারা সমাজে সিদ্ধাড়া উঁচু করে, সোজা করে, মাথা উঁচু করে তারা প্রশ্ন করতে চায়, সিস্টেমকে প্রশ্ন করতে চায়।
ব্যবস্থাকে প্রশ্ন করতে চায়, সরকারকে প্রশ্ন করতে চায়, তারা তাদের মতো করে প্রশ্ন করুক। কোথাও কোনো প্রয়োজন পড়লে আমরা এসএফআই সাথে আছি। এসএফআই কর্মীরা তাদের মতো করে শিক্ষার দাবি, কাজের দাবি, মর্যাদাপূর্ণ জীবনের দাবি রাস্তায় থাকুক। হ্যাঁ, রাস্তায় থাকলে পুলিশ কেস হবে, রাস্তায় থাকলে গুন্ডামি হবে, সব হবে, কিন্তু পৃথিবীতে কোনোদিন কোথাও অত্যাচার করে কোনো অত্যাচারিতকে বেশি দিন দমিয়ে রাখা যায়নি। অত্যাচার যত হয় আক্রান্তের ভয় ভেঙে যায়, তাই তো? এই যে এসএফআই এর ছেলেটা কয়েকদিন আগে মার খেলো, হিমাদ্রি, ওকে আমি নিশ্চিত, ওকে যদি এখন গিয়ে তুমি জিজ্ঞাসা করো, ও বলবে আমি আবার ওদের সামনে দাঁড়াতে রাজি আছি। সুতরাং এটাই আমাদের সবার সাথে হয়েছে। আমিও যেদিন প্রথম পুলিশের মার খেয়েছিলাম, আমারও তার আগে পর্যন্ত মনে হতো যে লাঠিটা পিঠে পড়লে না জানি কত ব্যথা লাগবে। যেদিন লাঠিটা পিঠে পড়ে গেল মনে হলো যে আচ্ছা হয়ে গেছে, ঠিক আছে, ফিতে কাটা হয়ে গেছে। মজা করে বললাম কথাটা, কিন্তু তাহলে আমার লাঠির ভয়টা ভেঙে গেল। কালকে আবার আরেকটা অন্যায় এই সরকার করলে ওই লাঠির সামনে দাঁড়াতে আমার বুক কাঁপবে না। সুতরাং আক্রমণ যত হবে, প্রতিরোধও তত ধারালো হবে। তুমি তো বিজ্ঞানের ছাত্র, আমি ইতিহাসের ছাত্র, আমার জ্ঞান দেওয়াটা ঠিক না, কিন্তু নিউটনের তৃতীয় সূত্র তুমি আমার থেকে বেশি ভালো বোঝো। সুতরাং তৃতীয় সূত্র অনুসারেই আমরা প্রস্তুত হই, চলো সবাই মিলে আক্রমণের মুখে নতুন ত্রিপুরা গড়া, নতুনভাবে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। हाय फ्रेंड्स, आज तो मन करता है बस आपसे ही बातें करूं। जंतर मंतर पर जो कुछ भी हुआ देश और दुनिया ने देखा है। कुछ शरारती बच्चों ने भद्दी भद्दी गालियां बोली, किसी भी सभ्य समाज को शोभा न दे ऐसे शब्दों का प्रयोग किया गया। मुझे तो गालियां दी गई, मेरी स्वर्गीय माता को भी गालियां दी गई। न जाने कितना भद्दा स्वरूप था, लेकिन मैं आज बात करना चाहता हूं कि बचपन में गलतियां होती हैं और बचपन में गलतियों से सुधरने का अवसर भी होता है, और यही तो बचपना है। और इसलिए मैं समाज के अंदर जो आक्रोश है उसको भली भांति समझ सकता हूं। एक कल्चरल शॉक है कि हमारी बेटियां इस प्रकार की भाषा कैसे बोल सकती हैं, लेकिन समय है इन बच्चों को गले लगा करके राह दिखाने का। ये गुमराह बच्चे हैं, उनको राह दिखाना हमारा काम है। उनको सजा देना, अदालतों के चक्कर कटवाना, समाज में उनको प्रताड़ित करना, इससे हम परिस्थितियां नहीं बदल पाएंगे। मैं उन्हें माफ करना चाहता हूं। समाज भी मेरी इस बात को स्वीकार करे, क्योंकि मेरे मन में एक ही भाव है। कभी कभी दांतों तले हमारी जीभ आ जाती है, खून निकल आता है, लेकिन हम दांत तोड़ते नहीं है, क्योंकि दांत भी हमारे हैं, जीभ भी हमारी है, बच्चे भी हमारे हैं। उन्हें राह दिखाना हमारा काम है। गुमराह को राह दिखाना कठिन होता है, लेकिन कठिन काम हमको करना है। और इसलिए आओ, मैं इन बच्चों को कहता हूं, बच्चों आओ, हम देश के लिए साथ मिलकर के आगे बढ़े, कुछ नया सीखें, गलतियों से भी सीखें, अपने सपनों को लेकर के चल पड़े। देश बहुत आगे बढ़ रहा है, आगे बढ़ने वाला है, और आपका भी आगे बढ़ना निश्चित हो, यही मेरा सपना है। मैं आपके लिए जीता हूं, आपके उज्जवल भविष्य के लिए खपता हूं। आओ हम मिलकर के देश को आगे बढ़ाएं। बहुत बहुत धन्यवाद दोस्तों। बस आओ, गलतियों से सीखो, आगे बढ़ो।